নমস্কার বন্ধুরা, রাজু মিঠু ব্লগে স্বাগত জানিয়ে তোমাদের কাছে আমি মিঠু নিয়ে চলে এসেছি একটা গল্প। আজকের গল্প একলা চলরে, আপালা মুখার্জির লেখা। তো গল্প পাঠ আমি এখন শুরু করছি। প্রেগনেন্সি কিটটা হাতে নিয়ে বাথরুমে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কুহিলি। না, এবারও হলো না। আজ 7 বছরে এই নিয়ে 8 বার। কি বলবে সে অনিমেষকে? প্রতি মাসে মনের সাথে সাথে শরীরেও যে রক্তক্ষরণ হয় তার, সেটা অনিয়মিত। তাই এই 8 বার স্বাভাবিকের চাইতে সময়সীমা একটু বেশি পার হয়ে যাওয়ার জন্য অনেক আশা করেও সে প্রতিবারই প্রতারিত। অনিমেষ তাকে ডাক্তার দেখিয়েছে বেশ কয়েকবার। প্রতিবারই তারা বলেছেন সমস্যা একটু থাকলেও মা হতে কোনো বাধা তার দিক থেকে নেই। অনিমেষ কিন্তু এই ব্যাপারে বেশ পুরনোপন্থী। তার ওপরে বাড়িতে তপ্ত করায় ফোড়ন ছড়ার মতো একজন মহিলা রয়েছেন, তার শাশুড়ি। তার মতে এই শারীরিক ত্রুটি কেবলমাত্র মহিলাদেরই হয়, পুরুষের ক্ষেত্রে এই ঘটনা ঘটে না। অনিমেষও এই ব্যাপারে মায়ের সাথে একমত, অন্তত বাড়িতে তো বটেই। ওর নির্লিপ্ত মুখ দেখে কুহিলির এখন মাঝে মাঝে ওকেও সন্দেহ হয়। আজ 2 মাস হলো তার শরীরে বর্ষা নামেনি। ইদানিং অনিমেষ তার প্রতি দায়িত্ব বা আকর্ষণ কিছুই দেখায় না। এত নির্জীব সম্পর্কে সন্তান আসা দুষ্কর। শুধু জৈবিক তাড়নার ওপর নির্ভর করে নিষ্প্রাণ জীবনে একটা সম্পর্কে এই আশা করা নিষ্ফল। শাশুড়ি মা আজকাল তার সাথে ভালো করে কথাও বলে না। বংশধর না আসার দায় তিনি পুরোপুরি কুহিলির উপরেই চাপিয়ে দিয়েছেন। তার মতে এই মেয়ের পাল্লায় পড়ে তার একমাত্র ছেলের জীবন জাহান্নামে গেছে। শুধু তার জন্যই পরিবার পুণ্যাম নরক দর্শন করবে। অনিমেষ এক্ষেত্রে কেমন যেন নির্বিকার। মাকে সে কিছুই বলে না। বারবার এই আঘাতের মুখোমুখি হতে হতে কেমন যেন একটা জেদ চেপে ধরেছে কুহিলিকে। সে তো শুধু গৃহবধূ নয়, রীতিমতো মোটা অঙ্কের মাইনের চাকরি করে সে। হয়তো এই কারণেই এরা এখনও ডিভোর্সের পথে এগায়নি। কিন্তু নিজের চিকিৎসার ব্যবস্থা এখনও তো নিজেই খরচ করে দেখাতে পারে সে। এবার তো তার জানার দরকার এই ঘটনার জন্য প্রকৃত দায়ী কে। সারা রাত উত্তেজনায় ঘুম এলো না তার। অনিমেষ পাশে শুয়ে মরার মতো ঘুমোচ্ছে। তাদের পারস্পরিক সম্পর্ক এখন একই রকম। কদাচিৎ জৈবিক তাগিদা ছাড়া পরস্পরের মন তো দূরের কথা, শরীরটাও একে অপরকে স্পর্শ করে না। এতে কুহিলি এখন তার তেমন কিছু মনে হয় না। মনটাই মরে গেছে তার। মধ্যবিত্ত সমাজের এই এক জ্বালা। নেহাত দেয়ালে পিঠ না ঠেকলে মানুষ নিজের জন্য কোনো স্বাধীন চিন্তা করতেও ভয় পায়। তাই শুধু সংসারের খাঁচায় কঙ্কাল বয়ে বেড়াতে হয়। পরের দিন অফিসে বেরানোর সময় শাশুড়ির ঘরের সামনে গিয়ে দাঁড়ায় কুহেলি। মা, আজ অফিস থেকে ফেরতে আমার একটু দেরি হবে, এক জায়গায় যাওয়ার কথা আছে। শাশুড়ি মা বলে উঠল, সারা রাত বাড়ি না ফিরলেই বা ক্ষতি কী আছে বৌমা? সংসারে তো কোনো কিছু পিছুটান তৈরি হয়নি তোমার। উড়ে উড়ে বেড়াতেই পারো। মাঝখান থেকে আমাদের শান্তির সংসারটা নষ্ট করে দিলে মা। আর কথা বেড়ায় না কুহেলির। অফিসের পথে পা বাড়ায়। আজ বিকেলে 4টে নাগাদ অফিস থেকে বেরিয়ে পড়তে হবে, তেমনি বলা আছে সায়নীকে। পার্ক স্ট্রিট থেকে এলগিন রোড পৌঁছাতে তো বেশ কিছুটা সময় লেগে যাবে। জ্যাম ঠেলে ফার্টিলিটি ক্লিনিকে ওরা যখন গিয়ে পৌঁছালো 5টা বেজে গেছে। ডক্টর শালিনী বোস সব সময় মতো ভেতরে ডেকে নিলেন ওদের। তার সহকর্মী রুটিন মাফিক কিছু প্রশ্নের উত্তর একটা ফর্মে লিখে নিল। তারপরে ডক্টর বোসের সাথে কথাবার্তা শুরু হলো। অমায়িক মধ্যবয়স্ক এই ডাক্তার কলকাতা শহরে স্ত্রী রোগ বিশেষজ্ঞের হিসাবে এর মধ্যেই বেশ নাম ছড়ানো। এর ঠিকানা সায়নিকায় জোগাড় করেছে। মৃদু হাসলেন ডক্টর বোস।
কাগজপত্র দেখে আপনার শারীরিক সমস্যার কথা বুঝতে পারছি। এসব ক্ষেত্রে মেয়েরা সাধারণত স্বামীর সাথে আসে, আপনি এলেন না কেন? এর আগেও এই সমস্যা নিয়ে স্বামীর সাথে আমি দু চারবার বিভিন্ন ক্লিনিকে এসেছি। উনি এই সব জায়গায় আসতে ভীষণ অস্বস্তি বোধ করেন। উনি একটু পুরনোপন্থী, তাই আমি একাই এসেছি। দেখুন, সন্তান আসার ক্ষেত্রে আপনাদের দুজনের দায়িত্বই সমান, তাই শুধু আপনাকে পরীক্ষা করলেই তো হবে না, ওকেও দরকার। যাকগে, আপনার সমস্যাটা একিউট কিছু নয়, অল্প কিছুদিন চিকিৎসা করলেই নর্মাল হয়ে যাবে। সমস্যাটা যে আপনার দিক থেকেই এসেছে সেটা আপাতত আমার মনে হচ্ছে না। কিছু ওষুধ দিচ্ছি, শুরু করুন। নেক্সট কাউন্সেলিংয়ের দিন আপনার স্বামীকে কিন্তু লাগবে। এর মধ্যে আমি আপনার কিছু টেস্ট করাবো, ডেট দিচ্ছি। উদ্বিগ্ন মুখে ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আসা কোহলি অনিমেষকে কিভাবে বুঝিয়ে এখানে নিয়ে আসবে ভেবে কোনো কুল কিনারা করতে পারছে না। এর কিছুদিন পরেই হঠাৎ একটা ঘটনা ঘটে যায়। এরপর কোহলি ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেয় সে কী করবে। অনিমেষের স্টাডি টেবিলে অনেক দিন ধরেই ভীষণ অগোছালো পড়ে আছে। সেই দিন কোহলি অফিসে যায়নি, শরীরটা বেশ ভালো ছিল না তার। দুপুরের দিকে অন্য সব কাজ ছাড়া হাতে টেবিলটা গোছাতে শুরু করেছে সে। তখন ফাইলপত্রের স্তূপের আড়াল থেকে বেরিয়ে এলো সেই খামটা, যেটা অনিমেষের ব্যর্থতার কথা তুলে ধরল তার সামনে। কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে গিয়েছিল কোহলি। খামের ভেতর রিপোর্টে 2 বছর আগের তারিখ। তার মানে অনিমেষ সব জানে, তবুও তার এই মানসিক যন্ত্রণাটাকে লাঘব করার জন্য একটুও চেষ্টাও করেনি। এত মেল ইগো ওর! গোটা শরীরটা ঘৃণায় শিউরে উঠছিল তার। এতদিন ধরে সে একটা এমন মানুষের সাথে বিছানায় ভাগ করে এসেছে যে শুধু দেহ নয়, মনেও ক্লিব। মাত্র কয়েক মুহূর্ত, তারপরে মনের সব জড়তা ঝেড়ে ফেলে কোহলি, না না, এইভাবে হেরে গেলে তো চলবে না। এদের ব্যবহারের উচিত জবাব তাকে দিতেই হবে। ভেঙে পড়া মানে তো যুদ্ধক্ষেত্র থেকে পিঠ দেখিয়ে পালিয়ে যাওয়া। নিজের মোবাইলে রিপোর্টটাকে একটা ছবি তুলে নিয়ে সেটা আবার যথাস্থানে রেখে দেয় সে। এই সপ্তাহে ডক্টর বোসের অ্যাপয়েন্টমেন্ট নেয় কোহলি। এবার সায়নিকার সাথে নয়, একাই যায় সে সেখানে। এরপরে তো জীবনের নিয়মে জীবন কণ্টকবহুল পথ একাই চলতে হবে তাকে। চেম্বারে ডক্টর বোস একাই ছিলেন। কোহলি চেয়ার টেনে বসার পরে তিনি সপ্রশ্ন দৃষ্টিতে তার দিকে তাকালেন। কোহলি তার মোবাইলের ফটো গ্যালারি ওপেন করে তার দিকে বাড়িয়ে দিল। মনোযোগ সহকারে সেটা দেখে তিনি সেটা তাকে ফেরত দিলেন। একটু কষ্টের হাসি এসে বললেন, এটাই হয় শিক্ষিত সমাজ। আজও এক্ষেত্রে মেয়েরাই বলির পাঁঠা। তবে আসার কথা, তোমার শরীরের অবস্থা এখন অনেক ভালো। এবার কি করবে ঠিক করলে? আপনার সন্ধানে কোনো স্পাম ডোনার আছে? শেষ পর্যন্ত সাহস থাকতে হবে। ওই শ্বশুরবাড়িতেই তো তোমাকে থাকতে হবে। আমি তো ওদের ওপর নির্ভরশীল নয় ডাক্তার। এখনই কি আমি একলা নয়, দরকার হলে একলাই লড়ব। আপনি ব্যবস্থা করুন, আমি পারবো। হাত বাড়িয়ে দেন ডক্টর বোস। মুখে তার উজ্জ্বল হাসি। বলে উঠলেন, জাস্ট কিপ আপ দি স্পিরিট মাই গার্ল, আই অ্যাম অলওয়েজ দেয়ার উইথ ইউ। 4 মাস পরের ঘটনা। অফিস থেকে ফিরে কোহলি একটা খাম তার শাশুড়ির দিকে বাড়িয়ে দিল। খামটা খুলে দেখেই তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। যাক বাবা, এতদিনে আমার ছেলের বদনাম কাটল। তুমি তো এতদিন যা নয় তাই বলতে ওকে। আরে বাবা, পুরুষ মানুষই হয়, বিশ্বাস হলো এতদিনে? বিদ্রূপের হাসি হেসে নিজের ঘরের দিকে এগিয়ে কোহলি। এরাই হলো কলিযুগের গান্ধারী। সব কিছু আঁচ করেও চোখ কালো কাপড়ে বেঁধে থাকতে ভালোবাসে। রাতে শোবার ঘরে এসে বোমা ফাটার মতো ফেটে পড়ে অনিমেষ। দাঁতে দাঁত পিষতে থাকে সে। নষ্ট মেয়ে মানুষ কোথাকার! অফিসের চাকরি করতে যাস না মোজা লুটতে? লজ্জা করলো না তোর? কি করে এসেছিস সেটা তুই নিজে ভালো মতো জানিস। এই নোংরামির ফল এই বাড়িতে ঘুরে বেড়াবে ভেবেছিস? আমার প্রাণ থাকতেও আমি তা হতে দেব না। চোয়াল শক্ত করে আসে কোহলি। অনিমেষের উদ্যত হাতটা ধরে উল্টো দিকে ঘুরিয়ে দেয় সে। আস্তে কথা বলো। হ্যাঁ, আমি কি করেছি আমি ভালোভাবেই জানি।
ঠিক যেমন তুমি অনেক দিন আগে থেকে জানো তুমি আমাকে ঠকাচ্ছ। আমার কাজের কৈফিয়তে আমি অন্তত তোমার মতো একজন অক্ষম পুরুষকে দেব না। সত্যি কথাটাও স্বীকার করতে যার এত ভয়, ভয় পেও না। আমার সন্তান মিথ্যায় ঘেরা এই পরিবেশে পৃথিবীর আলো দেখবে না। তাকে আমি সত্যিকারের মানুষের জীবন দেব। কাল থেকে তোমার আর আমার পথ আলাদা হয়ে যাবে। ডিভোর্স পেপার ঠিক সময় তোমার কাছে পৌঁছে যাবে। হতভম্ব অনিমেষকে ঘরে রেখে বিছানা থেকে একটা চাদর তুলে নেয় কোহিলী। আজ রাতটা সে ড্রয়িং রুমেই কাটাবে। ভোরের আলো ফুটেছে। ট্রলি ব্যাগ টানতে টানতে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে এগিয়ে চলছে এক সংকল্পে অটুট নারী। তাকে এখন থেকে প্রতিনিয়ত লড়াই করে বাঁচতে হবে, কিন্তু সে কিছুতেই হার মানবে না। সে তো মা, সন্তানের মাথায় বটবৃক্ষের ছায়া হতে হবে তাকে। গড়ে দিতে হবে তার সত্যিকারের মেরুদণ্ড। মায়েরা হারে না, মায়েদের হারতে নেই। থ্যাংক ইউ বন্ধুরা। আর অবশ্যই আমার এই গল্পের লেখিকা আপেলা মুখার্জি দিদিকে অনেক অনেক ধন্যবাদ। আপনার গল্পটা খুব ভালো লাগছিল, তাই শেয়ার করে দিলাম। থ্যাংক ইউ।